হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আমি অনেকদিন ধরে দেখছি যে অনেকের কাছে হয়তো ঘটনা পৌঁছাচ্ছে না। যারা আমাদের ঘটনা শুনতে, তাদেরকে বলবো একবার করে তোমরা প্রত্যেকে চ্যানেলটি চেক করে নাও এবং যখনই ঘটনা আসবে অবশ্যই কিন্তু ঘটনা শুনতে ভুলো না। আজকের যে প্রথম ঘটনাটি আছে, পাঠিয়েছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমাদের দোতলা বাড়ির নিচে একটা ঘরে দর্জি চাচা ভাড়া থাকতো। তখন আমি ক্লাস 11-এ পড়ি। ওপরের তলায় আমি, দিদি আর মা বাবা থাকি। আমাদের পাড়াটা বেশ নিরিবিলি আর আমাদের বাড়িটা ঘিরে বেশ কিছু উঁচু গাছ রয়েছে। বাড়িটা আমার দাদুর করা। আমি স্কুল থেকে ফেরার সময় দর্জি চাচার সঙ্গে 10-15 মিনিট দাঁড়িয়ে কথা বলতাম। তখন তার বয়স 60 কি 65 হবে। আমাদের জামা কাপড় যখন যেমন দরকার হতো সেলাই করার দুমি তখন দর্জি চাচা করে দিত। পাড়ার অন্যরা অনেকেই তাদের সেলাই, রিফু, প্যান্ট, শার্ট অল্টার দর্জি চাচার কাছ দিয়ে করে যেত। দর্জি চাচার বাড়ি মুর্শিদাবাদের কোনো এক গ্রামে। নামটা এখন আর মনে নেই। নিচের রাস্তায় ওপরের ওই ঘর সে ভাড়া থাকতো আর একটা পা মেশিনে ছিল, তাতেই সে সব সেলাইয়ের কাজ করত। আমরা ওপর থেকে প্রায় সর্বদাই মেশিন চলার শব্দ পেতাম। দর্জি চাচার আসল নাম শেখ মহবুল, কিন্তু সকলে তাকে দর্জি চাচা বলেই ডাকত। সে আমার দাদুর সময় থেকেই ভাড়া আছে। মাঝে মাঝে কখন কখন সে গ্রামের বাড়িতে যেত। সেই সময়টা ঘরটা বন্ধই থাকতো। তখন চাবিটা দর্জি চাচা বাবাকে দিয়ে যেত। এছাড়া ওই ঘরেতেই সে রান্না খাওয়া সবই করত। আর একতলার উঠোনে একটা বাথরুম ছিল যেটা সে ব্যবহার করত। এইভাবেই দিন চলছিল। এর মধ্যে দিদি গ্র্যাজুয়েট হলো। বাবা মা দিদির পাত্র খোঁজা শুরু করে দিল। দেখাশোনা চলতে লাগলো। প্রায় কোনো না কোনো পাত্রপক্ষ বাড়িতে আসা যাওয়া করতে লাগলো। এইভাবে কিছুদিনের মধ্যেই এক জায়গায় দিদিকে পছন্দ হলো। কলকাতার বাসিন্দা একটি পরিবারের একমাত্র ছেলে। ছেলের নাম অনুপম। পাত্র চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট। আমার খুব পছন্দ হলো অনুপম দাকে। যাই হোক, দিনক্ষণ ঠিক করা হয়। এখন আমি কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। দেখতে দেখতে বিয়ের দিন ঠিক হয়ে গেল। বাবা দর্জি চাচাকে সপরিবারে নিমন্ত্রণ করল। দর্জি চাচা খুব খুশি। সে কথা দিল সপরিবারে আসবে। সেই মতো সে বিবাহের দিনক্ষণ জেনে নিয়ে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। একদিন আমাদের জিনিসপত্র কেনাকাটা শুরু হয়ে গেল। পোশাক আশাক, গয়নাগাটি ইত্যাদি। বাড়ি বাড়ি নিমন্ত্রণ করা আরও কত কি। ক্রমশ ছাদে প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেল। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। আমার ওপরে অনেক কাজ এসে পড়েছে। এইভাবে বিয়ের দিন এসে গেল। দর্জি চাচা নির্দিষ্ট দিনে তার স্ত্রীকে নিয়ে এসে পড়ল। দর্জি চাচা দিদির জন্য একটি সালোয়ার কামিজ নিজে হাতে তৈরি করে এনেছে। যেদিন সে শুনেছে দিদির বিয়ে তোড়জোড় চলছিল, সেদিন থেকেই সে নাকি সেটা তৈরি করছিল। জুড়ির কাজ করা সুন্দর দেখতে, সেটা সে দিদির হাতে তুলে দিল। দিদি দর্জি চাচা আর ও স্ত্রীকে প্রণাম করল। ওরা দুজনেই দিদিকে আশীর্বাদ করে। সকলের সঙ্গে বেশ হাসি কান্না মজা সব কিছু হয়। তারপর বাবাকে বলল, আমি কাল চলে যাব ভোরবেলা। ওখানে এছাড়া সব বিকেল বলেনি যে স্ত্রীকে দেখলাম। বাবা বলল ঠিক আছে। তারপর দর্জি চাচা পরের দিন ভোরবেলা আমার হাতে ঘরের চাবিটা দিয়ে দুজনে বেরিয়ে গেল। এরপর দিদি শ্বশুর বাড়ি চলে যায়। আমি কলেজে আর বাবা অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দিন এগিয়ে চলল। 7-8 দিন কেটে গেছে। বাবা একদিন বলল যে দর্জি চাচা এখনো ফিরল না কেন? এতদিন তো দোকান ছেড়ে থাকে না সে। আমাদের কাছে ওর কোনো সঠিক ঠিকানা নেই। আমি বললাম দেখো, এর মধ্যে এসে পড়বে। দর্জি চাচার দোকানের ঠিক ওপরেই আমার ঘর। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আগেই বলেছি আমাদের পাড়াটা বেশ নিরিবিলি। তার মধ্যে রাত্রিবেলা শুনতে পেলাম দর্জি চাচা ফিরে এসেছে।
আমি জানি না হয়তো, কিন্তু এত রাতে সে মেশিন চালাবে কেন? আমার কেমন জানি খটকা লাগলো। আমি বাবাকে ডেকে তুললাম। বাবা বলল, কই, সে তো এখনো ফেরেনি দেশ থেকে। বাবা টর্চ নিয়ে প্রথমে আমার ঘরে এলো, জানালা দিয়ে ওপর থেকে টর্চটা দেখলো, ভালো করে আওয়াজটা, হ্যাঁ মেশিন চলছে। তখন বাবা দর্জি চাচার ঘরের চাবিটা নিয়ে আমাকে সঙ্গে করে নিচের রাস্তার দোকানের সামনে এসে দাঁড়ালো। আমরা শুনতে পেলাম ঘরের ভেতর থেকে মেশিনের আওয়াজ আসছে। আমার বাবা বেশ সাহসী। বাবা চাবি দিয়ে দরজাটা খুলে দিল। দরজার পাশেই সুইচ বোর্ড। বাবা হাত বাড়িয়ে সুইচটা জ্বেলে দিল। ঘরের আলো জ্বেলে উঠল, আর আমরা অবাক বিস্ময় দেখলাম মেশিনটা চলছে। প্যান্ডেলটা কেউ যেন প্যাডেল করছে, কিন্তু ঘরে কেউ নেই। আমরা তাড়াতাড়ি আলো নিভিয়ে দরজাটা বন্ধ করে ডান দিকে লোহার গেট দিয়ে ভেতরে ঢুকে ওপরে চলে এলাম। মা উদ্বিগ্ন মুখে আমাদের জন্য অপেক্ষা করছিল। বাবা চাবিটা যথাস্থানে রেখে মাকে সব বলল। আমরা তিনজনে ভয় ভীত হয়ে কিছুক্ষণ আলো জ্বেলে বসে রইলাম। মা বাবার ঘরে, আমি উঠে আবার ঘরের জানালা দিয়ে নিচটা আবার দেখলাম। তখন সব কিছু নিশ্চুপ, কোনো আওয়াজ নেই। বাবা বলল, কাল সকালে যা করার করতে হবে। আমরা দরজা বন্ধ করে শুয়ে পড়লাম, ঘরে আলো জ্বালিয়ে। ক্রমশ ভোর হলো। সকালে সব কিছু স্বাভাবিক। বাবা বলল, এইসব নিয়ে কারোর সঙ্গে আলোচনা করার কোনো দরকার নেই। আমরা সেদিনটা বাইরে গেলাম। মাকে একা ফেলে যেতে চাইলাম না কেউ। এদিকে চাচার বাড়ির থেকে কোনো খবর নেই। বাবাও কিছু ঠিক করে উঠতে পারছে না কি করবে। মাঝে 2-3 দিন কেটেই গেল এইভাবেই। আবার একদিন মাঝরাতে ঘুম ভেঙে শুনতে পেলাম নিচের বাথরুমে কেউ জল ঢালছে। সেখানে একটা চৌবাচ্চা ছিল। মনে হচ্ছে কেউ সেখান থেকে জল তুলে চান করছে। এইরকম মিনিট 10 শব্দ হওয়ার পর আবার সবকিছু নিশ্চুপ। সকাল হতেই দেখলাম বাবা মা এই বিষয়ে কিছু বলল না, বোধহয় ওরা শোনেনি। আমি এই নিয়ে কিছু বললাম না। আবার কয়েকটা দিন বিনা কোনো ঘটনায় কেটে গেল। 15 দিনের দিন মাথায় একদিন সকালে দর্জি চাচার স্ত্রী আর বড় ছেলে এসে হাজির। সেদিনটা ছিল রোববার। তাদেরকে বাবা ওপরে এনে বসালো। বাবা জিজ্ঞাসা করলো, চাচা কোথায়? তারা বলল, দিদির বিয়ে থেকে ফেরা গিয়ে একন্তল হয়ে পড়েছে হঠাৎই। তারপর গড় দেওয়া থেকে নানা কাজকর্ম মিটিয়ে তারা এসেছে ঘরটা খালি করে দিতে। আর ওই সেলাই মেশিন আর 2-4টে চাচার যা জিনিসপত্র আছে তারা নিয়ে যাবে। আমরা শুনে তো অবাক। বাবা তখন ওদের যে সমস্ত ঘটনা ঘটেছে তা বিব্রত করলো। তারা সব শুনে অবাক হয়ে বলল, এইসব শুনে তারা বাবাকে জিজ্ঞাসা করলো কাছাকাছি কোনো মসজিদ আছে কিনা। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা গেলে একটা মসজিদ পড়ে। বাবা চাচার স্ত্রীকে দোকান ঘরটা খুলে দিল। তারপর চাচার বড় ছেলেকে নিয়ে গেল সেই মসজিদে। চাচার বড় ছেলে সেখানে গিয়ে একজন মৌলবীকে নিয়ে এলো। সে চাচার দোকানে এসে একটা ধনুচি জ্বালিয়ে আর একটা পাত্র থেকে জল ছেটাতে লাগলো, আর কিছুক্ষণ পড়তে লাগলো। আমাদের সকলের শরীরে সেই জল ছেটালো। কল ঘরটায় গিয়েও ধুয়ো দেওয়া হলো আর জল ছেটালো। তারপর সে চলে গেল। এদিকে চাচার স্ত্রী যা জিনিসপত্র নেওয়ার আছে সে সমস্ত গোছ করতে লাগলো। আসল ঘটনা, সেদিন তখন যারা বাড়ি ফেরে তার 2 দিন পরে চাচার প্রচণ্ড শরীর খারাপ হয় এবং সে বিছানায় পড়ে যায় এবং 4 দিনের মাথায় সে মারা যায়। তখনকার সময় ফোন ছিল না সেরকম, তাই সেটা খবর করে জানাতে পারিনি। এটাই ছিল ঘটনা। এরপরে তার স্ত্রী সমস্ত জিনিসপত্র আমাদের বাড়ি থেকে নিয়ে চলে যায় এবং তারপর থেকে আর কোনোদিন তার উপস্থিতি আমরা অনুভব করিনি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি বেশ অদ্ভুত ছিল। যারা শুনলে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ এমনিতেই অনেক কমে গেছে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো প্লিজ। যারা ঘটনা শেষ অবধি শুনছো তোমরা একটা লাইক করো এবং প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমরা যে রিপিট পোস্ট করি মাঝে মাঝে, সেগুলো একমাত্র যদি ঘটনার রিচ যদি একদম ইউটিউব ডাউন করে দেয় সেক্ষেত্রেই কিন্তু সেই ঘটনাটাকে আবার রিপিট পোস্ট করা হয়, তাছাড়া কিন্তু করা হয় না। তাই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ঘটনা শোনো, লাইক করো, কমেন্ট করো, যাতে ঘটনাটি রিপোস্ট করতে না হয়। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটা বেশ অদ্ভুত এবং আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের দ্বিতীয় ঘটনাটি লিখেছে সম্রাট রয় চৌধুরী। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি ঘটেছিল আমার দিদির সাথে।
অবশ্য যদি এটাকে ঘটনা বলা যায়। 23-24 বছর আগের ঘটনা। দিদির বিয়ে হয়েছে বছর 2 আমার ভাগনা তাতুন সবে জন্ম নিয়েছে, 3-4 মাস হয়তো হবে। দিদিরা তখন ভবানীপুরে একটি ভাড়া বাড়িতে থাকতো। কোনো এক বৈদ্যুতিক গণ্ডগোলের জন্য দিন 3 জন্য সেই বাড়িতে কারেন্ট ছিল না। জুন মাস, অসহ্য গরম। নিজেদের গরমের থেকে ওদের চিন্তা বেশি ছিল ওদের ছোট্ট বাচ্চাটার জন্য। স্বভাবতই ওরা বাড়িওয়ালাকে তাড়া দিতে থাকে তাড়াতাড়ি বৈদ্যুতিক সংযোগ এনে দেওয়ার জন্য। বাড়িওয়ালা তখন তাদের বাড়ির একেবারে পাশে একটা ঘর ফাঁকা আছে, এরকম একটা ঘরে থাকতে বলে। বাকি ঘটনাটা আমি দিদির ভাষাতেই বলছি। প্রথমে একটু অস্বস্তি লাগছিল বটে, কিন্তু ভেবে দেখলাম দিনের বেলায় যেমন তেমন, রাত্রে গরমে ঘুম না হলে বাচ্চাটা কষ্ট পাবে। তাই ভাবলাম অত্যন্ত রাত্রেটা ওই ঘরে কাটাবো। তখন মনে অন্য কোনো রকম চিন্তা আসেনি, আসার কথাও না, কারণ কলকাতা শহর, চারিদিকে বৈদ্যুতিক আলো, ঘরটা বাড়ির একেবারেই পাশে। সন্ধ্যের একটু পরেই আমি বাচ্চাটাকে নিয়ে ওই ঘরে চলে গেলাম। তোদের জামাইবাবু আসবে একটু পরেই। কিন্তু ঘরে ঢোকার একটু পর থেকেই কেমন যেন অস্বস্তি হতে লাগলো। মনে হলো ঘরের গুমোটটা যেন অসহ্য হয়ে উঠেছে, আর সাথে কিরকম যেন একটা গুমোট দম বন্ধ করা ভাব। কিছুক্ষণ পর তো জামাইবাবু ঘরে ঢুকে এলো। এখানে গরম তো আরও বেশি লাগছে, এর থেকে তো আমাদের বাড়িটা ঠান্ডা। আমি আর কথা বাড়ালাম না, ভাবলাম হয়তো মনের ভুল। কিন্তু সেই রাত্রে আমরা 3 জনের কেউই চোখের পাতা এক করতে পারিনি। যাই হোক করে রাত্রি কাটিয়ে ভোর ভোর আবার বাড়ি ফিরে আসলাম। দিনের বেলা ঘুমিয়ে নিলাম। কারেন্ট তখনও আসেনি, শুনলাম পরের দিন সকালে আসবে। সন্ধ্যাবেলায় গরমটা যেন আরও বেশি বেড়েছে। একবার ভাবলাম যে আজকে রাতটাও সেই ঘরে কাটাবো, নাহলে বাড়িতেই থাকবো। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে পাশের ঘরটাতে যাই। হয়তো গতকাল মনের ভুল ছিল। যাই হোক করে রাত্রি কাটিয়ে ভোর ভোর আবার বাড়ি ফিরে আসলাম। দিনের বেলা ঘুমিয়ে নিলাম। কারেন্ট তখনও আসেনি, শুনলাম পরের দিন সকালে আসবে। সন্ধ্যাবেলায় গরমটা যেন আরও বেশি পড়ল। একবার ভাবলাম যে আজকে রাতটাও সেই ঘরে কাটাবো না, বাড়িতেই থাকবো। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে পাশের ঘরটাতেই যাই। হয়তো গতকাল মনের ভুল ছিল, কিন্তু সেদিন তোদের জামাইবাবুর সঙ্গে নিয়ে গেলাম। সেদিন ঘরের গুমোট ভাবটা যেন আরও বেশি। তোদের জামাইবাবু বলল যে ঘরে এত ধোঁয়া আসছে কোথা থেকে। আমি লক্ষ্য করলাম ঠিক ধোঁয়া না, কিন্তু কোথাও যেন একটা আবছা আবরণ সৃষ্টি হচ্ছে, যেটা ভাষায় ঠিক ব্যাখ্যা করা যায় না। যাই হোক, মাঝরাতের দিকে চোখটা সামান্য লেগে এসেছিল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম একটা ছোট্ট বাচ্চা কবরখানায় বসে মাটি খুঁড়ছে এবং ভেজা মাটি নিজের মুখে লাগাচ্ছে। আতঙ্কে ঘুম ভেঙে উঠে বসতে দেখি পাশে আমার ছেলে নিস্তব্ধে বমি করছে এবং বমিগুলো সমস্ত নিজের মুখের ওপর মাখছে। হুবহু স্বপ্নে দেখা বাচ্চাটা কবরের মাটি খোঁড়ার মতো। আমার তীব্র চিৎকারে তোদের জামাইবাবুর ঘুম ভেঙে গেছিল বটে। প্রতিবেশীরা ছুটে এসেছিল। পরিস্থিতি দেখে সেই মুহূর্তে কয়েকজন মিলে তাতুনকে পাড়া নার্সিংহোমে নিয়ে যাই। আমি কোনোভাবেই সেই স্বচ্ছ রাত্রি পোশাকে ঘর থেকে বেরিয়ে পড়ি। এরপর টানা 15 দিন ধরে জমে মানুষের লড়াই চলে তাতুনকে নিয়ে। অবশেষে 15 দিন পরে তাতুন তখন ফেরে। তখন শুধু প্রাণটাই আছে, শারীরিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত, এবং সেই লড়াইটাও চলে পরবর্তী 5 বছর ধরে। ডাক্তার বলেছিল যে কোনো অজানা বস্তুর সংস্পর্শে এসে তীব্র বিষক্রিয়া হয়েছিল। সেই ঘটনার মাসখানেক বাদে আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই ঘরে কি ঘটেছিল। উত্তরে তিনি বলেন তার জ্যাঠা শ্বশুর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিল। তিনি ওই ঘরে মারা গিয়েছিলেন, কিন্তু স্বপ্নে দেখে বাচ্চাটা তা হদিস তিনি দিতে পারেননি। সেই তথ্যটা এসেছিল আরও 5 মাস 6 বাদে। পাড়াতেই একজন বৃদ্ধ লোক কথা প্রসঙ্গে বলেছিলেন যে ওই ঘরে প্রায় 50 বছর আগে একটি পরিবার থাকতো। তাদের একটা বাচ্চা ছিল, সেই বাচ্চার ওই ঘরেই মারা গিয়েছিল। একেবারে বাচ্চা ছিল বলে তাকে আর কোনো পোড়ানো হয়নি, কবর দেওয়া হয়েছিল। কিন্তু দুটো ঘটনা তো আলাদা আলাদা। তাহলে আমাদের সাথে কেমন এমনটা হয়েছিল? এটাই ছিল ঘটনা।
আজকের প্রথম এবং দ্বিতীয় দুটো ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং তোমাদেরকে সবসময় বলি তোমরা যদি কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তাই প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাগুলোকে লাইক কমেন্ট করতে ভুলো না। এবং বলে রাখি, তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব গল্পকথা পরিবারের সদস্যরা যারা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকে যে লাস্ট ঘটনাটি আছে সেটাও লিখেছে বরিন্দে। তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি। আমাদের বাড়িটা দক্ষিণমুখ। আমাদের উল্টো দিকে বাড়িটা বেশ পুরনো, তবে বাড়িটায় কেউ থাকে না। একমাত্র নিচের তলায় একটি লোক থাকে দেখাশোনার জন্য। রোজই তাকে দেখি সকালে উঠে নিচের তলার জমিটা ধোয়া মোছা করে তারপর নিজে স্নান করে গেটে তালা দিয়ে কাজে চলে যায়। আবার সন্ধ্যায় ফিরে তার ঘরে আলো জ্বেলে রেডিওর খুব নিচু স্বরে গান শোনে বেশ রাত পর্যন্ত। ওই বাড়িটার উল্টো দিকের বাড়ির 3 তলায় বারান্দায় আমি বসে থাকি। রাত 12টা অবধি থাকি বেশ, তারপর শুতে চলে যাই। তখনও লোকটি জেগে থাকে, মানে তার ঘরে আলোটা জ্বলতে দেখি আর রেডিও চলতে থাকে খুবই নিচু স্বরে। আমাদের এই অঞ্চলটা বেশ নিস্তব্ধ, আমি আগেই বলেছি, আর প্রচুর গাছপালার সমাহার। একদিন সকালে উঠে দেখি বাড়িটার সামনে বেশ কয়েকজন লোকের ভিড়। 2-3 জন পুলিশে এসেছে। তারপর জানতে পারলাম আমাদের সামনের বাড়ির লোকটি 2তলার ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। যতদিন দেখেছি বয়স 36 থেকে 38। বিশেষ কথা বলতে পারতো না সে। শুনেছিলাম সে বিবাহিত, 2 সন্তান আছে, কিন্তু সে তাদের সঙ্গে থাকতো না, কারণ আমার অবশ্য অজানা। যাদের বাড়ি তাদের খবর দেওয়া হলো, তারাও এসে পৌঁছালো। তারপর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। ধীরে ধীরে লোকজন যে যার কাজে চলে গেল। বাড়িতে তালা দিয়ে সিল করে পুলিশ চলে যায় বাড়ির মালিকের সঙ্গে। আমি বারান্দায় বসে ভাবতে লাগলাম, রাতেও তো আমি শুতে যাওয়ার আগে নিচের ঘরে আলো চলছিল, রেডিও বাজছিল, কি জানি কি ব্যাপার। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঘটনাটা মন থেকে ফিকে হয়ে যেতে লাগলো। এর মধ্যে আমাদের বাড়িতে পুলিশ এলো দুর্ঘটনার ব্যাপারে কিছু প্রশ্ন করতে। আরও কয়েকটা কাছাকাছি বাড়িতেও গেল। আমি জানতে চাওয়া বলল, পোস্টমর্টমে মনে করা হচ্ছে খুন, ভিজিএর পরীক্ষা করলে জানা যাবে। আমি যেটুকু জানি বললাম, তারা তাদের কর্তব্য করে চলে যায়। দিন চলতে লাগলো নিজের নিয়ম মতো। বেশ কয়েকটা সপ্তাহ কেটে গেল। একদিন একটু অতিরিক্ত গরম পড়ায় ছাদে শোয়ার মনস্থির করলাম। একটা ক্যাম্প খাট আছে, ছাদের সিঁড়ির ঘরে রাখা থাকে। রাতে খাওয়া শেষ করে একটা টর্চ, একটা জলের বোতল আর সিগারেটের প্যাকেট, দেশলাই সহ ছাদে নিয়ে গিয়ে বসলাম। একটা বালিশও নিয়ে নিলাম। এখন রাত 10:30 বাজে। চতুর্দিক নিস্তব্ধ, মৃদু মন্দ হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে দুরস্তির রাস্তার সারমেয়েদের ডাক এসে আসছে। আমি সিগারেট ধরিয়ে খাটে বসলাম। তারপর আরাম করে ধূমপান করতে লাগলাম। পরিষ্কার আকাশ, আকাশে চাঁদ নেই, বেশিরভাগ বাড়ি অন্ধকার। আগেই বলেছি গাছের সংখ্যা বেশি থাকায় বাতাসে শিরশির করে শব্দ হচ্ছে। ধীরে ধীরে তন্দ্রা আসতে লাগলো। আমি সিগারেটটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। আর ঘুমানোর সাথে সাথেই কতক্ষণ ঘুমিয়েছি জানি না, জল তেষ্টায় ঘুম ভেঙে গেল। প্রথমটায় বুঝতে অসুবিধা হলো, তারপরেই মনে পড়ে গেল আমি ছাদে আছি। মাথার কাছে জলের বোতলটা নিয়ে জল খেলাম। আমাদের বাড়িটা দক্ষিণে আর উত্তরে 2টো গাছ, তাদের মাথাগুলো 3 তলার ছাদ অব্দি। উত্তরে অসত্য আর দক্ষিণে রাধাচূড়া। আমি দক্ষিণে মাথা করে উত্তরে পা রেখে শুয়েছি। জলটা শেষ করে জলের বোতলটা ছাদের মেঝেতে রেখে মুখ তুলতেই দেখি অসত্য গাছের দিকে পাঁচিলটায় কেউ বসে আছে পা ঝুলিয়ে। ওদিকটা একটা ফাঁকা জমি। আমার শরীরটা শিরশির করে উঠল। চতুর্দিক নিঝুম নিস্তব্ধ। আমি প্রথমটা চুপ করে রইলাম। কি করব ভেবে পেলাম না।
মাথা কাজ করছিল না যে বসে আছে আমার দিকে পেছন ফিরে। 3 তলা লোক এলো কিভাবে? কোনো অসৎ উদ্দেশ্য কি? আমাদের ছাদটা বেশ লম্বা। আমি টসটা ছেলে লোকটির দিকে ফেললাম। তাতে সে আমার দিকে ফিরল, আর আমি ভয় উদ্বেগ দেখালাম। লোকটির চোখ দুটো জল জলে সবুজ, যেন অন্ধকারে চতুষ্পদের হয়। আমার বুকটা জোরে ধুক ধুক করতে লাগলো। আমার মুখ থেকে শুধু এইটুকু আওয়াজ বেরোলো, কে কে ওখানে? তাতে অবায়কটা হাওয়ায় কাগজের মতো উড়ে যাওয়ার মতো ভেসে ছাদের মেঝেতে খানিকটা এগিয়ে আমার কাছে এসে শূন্যে ভেসে রইল। আমি যার পর না স্তব্ধিত। কি করব বুঝে উঠতে পারছি না, নড়তেও পারলাম না। ভাসমান অবস্থায় গোগো উচ্চারণ করে সে বলল, আমি সুধীর, আমার বাড়ির উল্টোতে থাকি। আমি চুপ করে রইলাম। আমি মনে মনে ভাবলাম, সে তো মারা গেছে। এই চিন্তাটা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সে ভাসমান অবস্থায় আমায় বলল, আমার আত্মা এখনো ওখানে আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ একদম কাজ করছে না, বেশ ঘেমে উঠেছি। আমি তার মুখে সব কথা শুনে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। হাত থেকে জ্বলন্ত টর্চটা পড়ে গিয়ে মেঝেতে জ্বলছে। সুধীর আবার বলল, আমি মারা যাইনি, আমাকে ছাদ থেকে পেছন দিক দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আমি মৌন হয়ে ভয়ে আধখানা। কি করব কিছু বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ করলাম, তারপর আবার বলল, আমার সঙ্গে অত্যন্ত আমাকে ফেলে দেয়, মানে অনন্তর আত্মা আমায় ফেলে দেয়। আমার সঙ্গে অনন্ত স্ত্রী একটু মেলামেশা ছিল, সেটা সে পছন্দ করতো না। এসে হত্যা করে আমাদের দেশের বাড়িতে। এখন সে বিভীষিকা দেখায়, অপঘাতে মৃত বলে। এখন উপায়, আমাদের দুজনেরই আত্মার সদ্গতি করতে হবে, তাহলে আমাদের মুক্তি হবে। আমার আশপাশের গাছের হাওয়া সব পরিবর্তন হবে। এই কথা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারি না। আমি সঙ্গে দৌড় দিয়ে ঘরে চলে যাই। পরের দিন সকালবেলা আমি বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি। বাবা আমায় প্রচণ্ড বকাঝকা করে। বাবা আমায় বলে আমি কেন রাতের বেলা ছাদে শুতে গেছি। তারপর বাবা আমাকে একজন মৌলবীর কাছে নিয়ে যায়। তিনি সেই আমাদের যে পাড়াটা ছিল সেখানে তিনি অনেক মানুষকে সাহায্য করেছে। যখন আমাদের চাচা মারা গিয়েছিল, দর্জি চাচা, তখনও তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। তো সেই মৌলবী সাহেবের কাছে যাওয়া হয় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলা হয়। তখন সে বলে যে তিনি আগেই নাকি জানতেন যে এটা মার্ডার, এবং মার্ডারটি করেছে একটা আত্মাই। তো তিনি তারপরে সেই বাড়িওয়ালার সাথে কথা বলে, এবং কথা বলে ঠিক দর্জি চাচার সাথে যেটা করা হয়েছিল ঠিক তেমনটাই ধূপ ধুনো আর কিছু জল পড়া নিয়ে সে বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়া হয়, এবং আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এখনও নাকি অনেকেই বলে যে সেই বাড়ির আশপাশে নাকি দুজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। তারা নাকি দুজনা একা একাই গল্প করতে করতে যায়। কে বা কারা তারা কেউ সেটা জানতে চায়নি, এবং তাদেরকে দিনের বেলাতে কখনোই দেখা যায়নি, এবং এক একজনের চেহারার হাইট নাকি 7 ফুটের ওপরে। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনায় বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, ঘটনা শোনার সাথে সাথে প্লিজ লাইক আর কমেন্টটা করতে ভুলো না। প্লিজ একটা রিকোয়েস্ট তোমাদেরকে করছি, লাইক আর কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে রিচ অনেকটাই কমে যায় ঘটনা। তাই একটা রিকোয়েস্ট করবো, যারা শেষ অবধি ঘটনা শুনছো, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনাই শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।